সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের লোকসাহিত্যের মর্সিয়া সাহিত্য, লোককথা, ছড়া, ডাক ও খনার বচন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের আজকের আলোচনার টেবিলে যে উৎসটি রয়েছে সেটার শিরোনাম হলো বাংলা মর্সিয়া ও লোকসাহিত্যের বিবর্তন। এটি অত্যন্ত তথ্যবহুল একটা প্রবন্ধ। এবং শুধু তথ্যবহুল নয়, এটি আসলে খুব চমকপ্রদও বটে। ঠিক, এই লেখার পাতা উল্টে আমরা আজ এমন এক জগতে প্রবেশ করব যেখানে রাজদরবারের সেই বিষাদময় যুদ্ধকাব্য থেকে শুরু করে একেবারে সাধারণ গ্রামের মানুষের মুখে মুখে ফেরা প্রবাদ, তারপর ধরুন রূপকথা আর ছড়ার পেছনের ইতিহাস লুকিয়ে আছে। আলোচনার শুরুতেই এই বিষয়গুলোর বৃহত্তর প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্যই। উৎসটি কিন্তু কেবল পুরনো কিছু বই বা পুঁথির তালিকা নয়। এটি মূলত মানুষের আবেগ, টিকে থাকার লড়াই এবং সমাজ বিবর্তনের এক জীবন্ত দলিল। ইতিহাসকে শুধু সাল তারিখ দিয়ে না দেখে মানুষের আবেগের জায়গা থেকে দেখা, তাই তো? একদম তাই। কিভাবে সুদূর আরবের শোকের কাব্য বাংলার মাটিতে এসে নতুন রূপ পেল, আর কিভাবে সাধারণ মানুষের প্রতিদিনের আনন্দ, বেদনা বা প্রতিবাদের ভাষা সাহিত্যের রূপ ধারণ করল, সেই যাত্রাপথটি বিশ্লেষণ করাই আমাদের আজকের মূল লক্ষ্য। সেই যাত্রাপথের শুরুতেই প্রবন্ধটি আমাদেরকে মর্সিয়া সাহিত্যের দিকে নিয়ে যায়। উৎস থেকে যেটা জানা যাচ্ছে, মর্সিয়া একটি আরবি শব্দ। হ্যাঁ, যার মূল অর্থ হল শোক প্রকাশ করা। ঠিক, শুরুতে আরবি সাহিত্যে যে কোনো শোকাবহ ঘটনা নিয়ে এর উৎপত্তি হয়েছিল, কিন্তু পরবর্তীতে কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন এবং অন্যান্য শহীদদের ঘটনাকে কেন্দ্র করে লেখা কবিতাই মর্সিয়া নামে সুনির্দিষ্ট পরিচিতি পায়। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এর ভৌগোলিক যাত্রা। হ্যাঁ, এই সাহিত্য তো সরাসরি বাংলায় আসেনি। না, একদমই না। এটি আরবি থেকে প্রথমে যায় ফার্সিতে, তারপর মোগল আমলে ভারতবর্ষে এসে উর্দু ভাষায় প্রসার লাভ করে, আর সবশেষে পারস্য দেশীয় বণিক, তারপর ধরুন দরবেশ এবং পণ্ডিতদের হাত ধরে এটি আমাদের এই বাংলায় প্রবেশ করে। এই বিস্তারের পেছনের যে রাজনৈতিক আর বাণিজ্যিক কারণগুলো, সেগুলো প্রবন্ধটিতে খুব চমৎকারভাবে উঠে এসেছে। ডক্টর আহমদ শরীফের একটি বিশ্লেষণ এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, 16-17 শতকের দিকের কথা বলা হয়েছে সেখানে। ঠিক, বলা হচ্ছে ওই সময় থেকে বাংলার মুসলিম সমাজে এই কারবালায় যুদ্ধকাব্য বিশেষ জনপ্রিয় হতে শুরু করে। এর পেছনের একটি বড় অনুঘটক ছিল দাক্ষিণাত্যের বাহমনি রাজ্য। যারা শুনছেন তাদের বোঝার সুবিধার জন্য একটু পরিষ্কার করে বলি, এটি ছিল তৎকালীন ভারতের দক্ষিণাংশের একটি শক্তিশালী রাজ্য, যার অধীনে বিজাপুর বা গোলকুন্ডার মতো এলাকাগুলো ছিল। একদম, সেখানে ইরানি বংশোদ্ভূত শিয়া শাসকদের ব্যাপক প্রভাব ছিল, আর শিয়া সম্প্রদায়ের জন্য কারবালার যুদ্ধ স্মরণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়। আর সেই সময়ে আমাদের চট্টগ্রাম বন্দরের সাথে দাক্ষিণাত্য এবং ইরানের শিয়া বণিকদের গভীর বাণিজ্যিক সম্পর্ক ছিল। ঠিক ধরেছেন, ওই বাণিজ্যিক রুট ধরেই 16 শতকে চট্টগ্রাম অঞ্চলে মাতুল হোসেন বা হোসেন নিধন বিষয়ক কাব্য রচিত হতে থাকে। আচ্ছা, তার মানে বাণিজ্যের হাত ধরেই সাহিত্যের আদান প্রদানটা ঘটছিল। হ্যাঁ, আর পরবর্তীতে মোগল আমলে মুর্শিদাবাদ বা ঢাকার মতো অঞ্চলে যখন শিয়া শাসক ও আমির ওমরাহরা শাসনকার্যের জন্য এলেন, তখন তাদের সরাসরি পৃষ্ঠপোষকতায় মর্সিয়া সাহিত্য বাংলায় আরও শক্তিশালী ভিত্তি পায়। ডক্টর আহমদ শরীফ কিন্তু এখানে একটি দারুণ মনস্তাত্ত্বিক দিকের দিকেও আলোকপাত করেছেন। হ্যাঁ, ওই পরাজিত নায়কের প্রতি সহানুভূতির বিষয়টা। একদম, লেখাটিতে বলা হয়েছে, শুরুতে ইমাম হাসান ও হুসেনের প্রতি শুধু হজরত আলীর ভক্তদেরই একচেটিয়া সমর্থন ছিল, কিন্তু কালক্রমে অন্যান্য সাধারণ মুসলিমরাও এই পরাজিত পক্ষের প্রতি প্রবলভাবে সহানুভূতিশীল হয়ে ওঠে।
এর কারণ হিসেবে মনস্তত্ত্বের একটা দারুণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। যখন কোনো নায়ক বিজয় গৌরবহীন এবং করুণভাবে পরাজিত হন, তখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই হল তার প্রতি সহানুভূতি দেখানো। ঠিক। আর ঠিক এই মনস্তাত্ত্বিক কারণেই এই সাহিত্যের প্রধান রস হয়ে দাঁড়ায় করুণ রস। কান্নার আধার বলেই তো এর নাম হয়ে যায় শোক সাহিত্য। মানুষের মনস্তত্ত্ব কিভাবে একটি পুরো সাহিত্যের ধারাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখে, এটি তার এক উৎকৃষ্ট উদাহরণ। এর পাশাপাশি ডক্টর গোলাম সাকলায়েন তার লেখায় তৎকালীন কবিদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি মজার তথ্য দিয়েছেন। ওই জঙ্গনামা লেখার ফ্যাশনের বিষয়টা তো। হ্যাঁ, কারবালার যুদ্ধভিত্তিক এই কাব্যগুলোকে অনেক সময় জঙ্গনামা বলা হতো। ডক্টর সাকলায়েনের মতে সেকালে এই জঙ্গনামা বা মর্সিয়া রচনা করাটা কবিদের কাছে রীতিমতো এক ধরনের ফ্যাশন ছিল। এই ফ্যাশনের বিষয়টা আসলেই বেশ কৌতূহল দীপক। উৎস বলছে এটি শুধু ফ্যাশনই ছিল না, কবিদের জন্য এটি ছিল এক ধরনের প্রলোভনের ব্যাপার। প্রলোভনটা মূলত আসতো সাধারণ মানুষের চাহিদা থেকে। কারণ সেকালের বাংলায় গ্রামেগঞ্জে মহরম মাস এলেই সাধারণ মানুষের মধ্যে এই বিষাদময় পুঁথিপাঠের বিশাল আসর বসত। আর সাধারণ মানুষের এই তীব্র আবেগের জায়গাটা বুঝেই কবিরা শহীদে কারবালা, জঙ্গনামা বা হানিফার লড়াইয়ের মতো কাব্যগুলো লেখার তাগিদ অনুভব করতেন। কিন্তু বাঙালি কবিরা কি শুধুই অনুবাদ করতেন? না, একদমই তা নয়। ডক্টর সাকলায়েন মন্তব্য করেছেন যে বাঙালি কবিরা ফার্সি ও উর্দু কাব্যের ছায়া অবলম্বন করলেও এর মধ্যে তাদের মৌলিকতা বা নিজস্বতার ছাপ প্রবল ছিল। এখানেই তো সেই মাটির টান বা লোকাল ইনফ্লুয়েন্সের বিষয়টা চলে আসে। ঠিক তাই। সুদূর আরব বা পারস্যের মরুভূমির কাহিনী তারা যখন কাব্যের আকারে নদীমাতৃক বাংলায় লিখতেন, তখন অবচেতনভাবেই তারা নিজেদের চেনা জগতের নানা অবাস্তব বা উদ্ভট কল্পনা তার মধ্যে মিশিয়ে ফেলতেন। অর্থাৎ তারা নিজেদের এই মাটির প্রভাব কোনোভাবেই অতিক্রম করতে পারতেন না। একদম। ফলে মরুভূমির যুদ্ধ কাহিনীতে বাংলার নিজস্ব সংস্কৃতি আর আবেগ এমনভাবে মিশে গিয়েছিল যে এটি সম্পূর্ণ এক অভিনব এবং নতুন সৃষ্টি হয়ে দাঁড়ায়। বিদেশের গল্পকে নিজের মাটির ছাঁচে ফেলে আপন করে নেওয়ার এই ক্ষমতাটি সত্যিই অবাক করার মতো। দারুণ একটা ব্যাপার। তো রাজদরবার আর ধর্মীয় যুদ্ধ কাহিনীর এই গণ্ডি পেরিয়ে প্রবন্ধটি এরপর আমাদেরকে নিয়ে যায় সম্পূর্ণ ভিন্ন এক জগতে, সাধারণ মানুষের সাহিত্যের জগতে। ঠিক, অর্থাৎ লোকসাহিত্য। গদ্য, গাথা, গান, ছড়া বা প্রবাদ, যা কিছু অলিখিতভাবে মানুষের মুখে মুখে ঘোরে, তাই লোকসাহিত্য। আর এই বিশাল অলিখিত ভাণ্ডার উদ্ধারের পেছনে একটি অসাধারণ সংগ্রামের গল্প উৎসে দেওয়া হয়েছে। চন্দ্রকুমার দে নামের এক ব্যক্তির গল্প। হ্যাঁ, গল্পটা যে কোনো থ্রিলার বা রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। চন্দ্রকুমার দের সেই গল্পটি আমাদের সাংস্কৃতিক ইতিহাসের এক বড় বাঁকবদল। চরম আর্থিক দৈন্যদশার কারণে তিনি তো প্রথাগত পড়াশোনা খুব বেশি দূর চালিয়ে যেতে পারেননি। না, পারেননি। বিভিন্ন জায়গায় নামমাত্র বেতনে চাকরি করতে বাধ্য হয়েছেন। কিন্তু এত অভাব অনটনের মাঝেও বাংলার লোকজ সম্পদের প্রতি তার এক অদ্ভুত টান ছিল। দুর্নিবার টান বলতে পারি। উৎস অনুযায়ী পরবর্তীতে কেদারনাথ নামের এক ব্যক্তির মাধ্যমে তার যোগাযোগ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং লোকসাহিত্য বিশারদ রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনের সাথে। আর এই পরিচয়টাই ছিল একটা বিশাল টার্নিং পয়েন্ট। দীনেশচন্দ্র সেন তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকসাহিত্য সংগ্রাহক পদে নিয়োগ দেন। কিন্তু জানেন তার মাসিক বেতন কত ধার্য করা হয়েছিল? মাত্র 70 টাকা। হ্যাঁ, মাত্র 70 টাকা। একটু ভেবে দেখার মতো বিষয় যে আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা বা রেকর্ডিং যন্ত্র ছাড়া ওই সামান্য 70 টাকা সম্বল করে এই মানুষটি দিনের পর দিন সারা বাংলা ঘুরে বেরিয়েছেন। গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল হেঁটে মানুষের মুখে মুখে প্রচলিত লোকসাহিত্য আর গান সংগ্রহ করেছেন। অমানসিক পরিশ্রম বলতে হবে এটাকে। আর তার এই পরিশ্রমের চূড়ান্ত ফলাফলই হল বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ মৈমংস গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা, যা পরবর্তীতে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত হয়। হ্যাঁ, একদিকে দীনেশচন্দ্র সেনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং অন্যদিকে চন্দ্রকুমারদের মাঠ পর্যায়ের সীমাহীন কষ্ট, এই দুজনের মেলবন্ধনেই বাংলার এই বিলুপ্তপ্রায় সম্পদগুলো চিরতরে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। শুধু রক্ষাই পায়নি, বিশ্ববাসীর সামনে সগৌরবে উপস্থাপিতও হয়েছিল। একদম। আচ্ছা, লোকসাহিত্যের এই বিশাল ভাণ্ডারের মধ্যে গদ্যে বর্ণিত কাহিনী বা ফোকলোরগুলোকে ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় খুব সুন্দরভাবে 3টে ভাগে ভাগ করেছেন। হ্যাঁ,
এই শ্রেণীবিভাগটি লোকসাহিত্যের বৈচিত্র্য বুঝতে খুব সাহায্য করে। উৎস থেকে পাওয়া এই শ্রেণীবিভাগটি হল রূপকথা, উপকথা এবং ব্রতকথা। এই তিনটে ভাগ আমাদের গ্রামীণ সমাজের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরে। প্রথম ভাগটি নিয়ে যদি বলি, রূপকথা বা ফেরি টেলস, এটি হলো সেই জগৎ যেখানে বাস্তবের কোনো অস্তিত্ব বা যুক্তি নেই, শুধুই অবাস্তব আর জাদুকরী কাহিনী। ঠিক। উদাহরণ হিসেবে উৎসে বলা হয়েছে, ধরুন কোনো অপুত্রক রাজা হয়তো হঠাৎ দৈব বলে পুত্র লাভ করলেন। তারপর সেই রাজপুত্র নিজের ভাগ্যের সন্ধানে দেশান্তরে বেরিয়ে পড়ল। পথে রাক্ষস, খক্ষস বা নানা বাধাবিঘ্ন পার হয়ে সে সফল হল। এবং সবশেষে রাজকন্যার অর্ধেক রাজত্ব পেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। ছোটবেলায় শোনা চেনা গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংগৃহীত বিখ্যাত ঠাকুরমার ঝুলি, যা ১৯০৭ সালে প্রকাশিত হয়েছিল, সেটি এই রূপকথার এক বিশাল ভাণ্ডার। শুধু তাই নয়, তার ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে, দাদামশায়ের থলে, এই বইগুলোর কথাও লেখায় উঠে এসেছে। পাশাপাশি ১৯৬৪ সালে প্রকাশিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বইয়ের উল্লেখও রয়েছে, যা রূপকথার সংগ্রহ হিসাবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। রূপকথার জাদুকরী জগৎ থেকে বেরিয়ে আমরা যদি দ্বিতীয় ভাগ মানে উপকথার দিকে তাকাই, তবে দেখব এর ধরনটি একটু ভিন্ন। উপকথা মূলত পশু পাখিদের নিয়ে রচিত কাহিনী, তাই না? হ্যাঁ, তবে এখানকার পশু পাখিরা কেবল প্রাণী নয়, তারা একেবারে মানব চরিত্রের মতো আচরণ করে, মানুষের ভাষায় কথা বলে। আচ্ছা, এর মূল উদ্দেশ্যটা কি ছিল? এর মূল উদ্দেশ্য হল কৌতুক সৃষ্টি করা অথবা কোনো গভীর নীতি বা দর্শন প্রচার করা। যেমন সংস্কৃতে রচিত পঞ্চতন্ত্র বা হিতোপদেশ, কিংবা বিশ্বজুড়ে পরিচিত ঈশপের গল্প। একদম সঠিক। এগুলো উপকথার চমৎকার উদাহরণ। আর তৃতীয় ভাগটি হল ব্রতকথা, যা সামাজিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি মূলত মেলি ব্রতের সাথে সরাসরি সম্পর্কিত। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেয়েদের এই ব্রতকথাগুলোর মধ্যে যে ধর্মবোধ কাজ করে, তার মূল লক্ষ্যই হল পরিবারের এবং মেয়েদের নিজেদের জাগতিক কল্যাণ বা মঙ্গল সাধন করা। বুঝতে পেরেছি। এই গ্রামীণ লোককথার জগৎ থেকে প্রবন্ধটি আমাদেরকে প্রাচীন বাংলার একেবারে নিজস্ব এক বিজ্ঞান বা দর্শনশাস্ত্রের দিকে নিয়ে যায়, যা ডাক ও খনার বচন নামে পরিচিত। এই বচনগুলোকে লোক সাহিত্যের আদি নিদর্শন হিসেবে ধরা হয়। এখানে একটি আকর্ষণীয় তুলনামূলক আলোচনা রয়েছে। ডাক ও খনার বচনের উৎপত্তি দুটি সম্পূর্ণ ভিন্ন সামাজিক প্রেক্ষাপটে হয়েছিল। হ্যাঁ, উৎস অনুযায়ী এই বচনগুলো প্রাচীন যুগে সৃষ্টি হলেও মধ্যযুগের শুরুতে এসে ব্যাপক জনপ্রিয়তা পায়। ডাকের বচনের উৎপত্তি হয়েছিল মূলত বৌদ্ধ সমাজে। ডাক হল বৌদ্ধদের একজন জ্ঞান পুরুষ। আর কৃষক আর কৃষাণীরা এই ডাকের বচনগুলো নিজেদের জীবনের অংশ হিসেবে মুখস্থ রাখতেন। এতে মূলত জ্যোতিষশাস্ত্র, ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্রের নানা দিক নিয়ে কথা বলা হয়েছে। লেখায় ডাকের একটি বচনের উদাহরণ দেওয়া হয়েছে, ঘরে আখা বাইরে রাধে, অল্প কেশ ফুলাইয়া বাঁধে। এই ধরনের কথার আসলে কি তাৎপর্য ছিল সেকালে? ডাকের বচনগুলো মূলত মানব চরিত্র এবং দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করত। মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত সেটাই তুলে ধরত। অন্যদিকে বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচন, ঠিক তেমনি হিন্দু সমাজে সৃষ্টি হয়েছিল খোনার বচন। খোনা ছিলেন অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বেঁচে থাকা এক বিদুষী বাঙালি নারী, যিনি জ্যোতির্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। খোনার বচনের ফোকাসটা তো সম্পূর্ণ ভিন্ন জায়গায় ছিল, তাই না? হ্যাঁ, মূলত কৃষি এবং আবহাওয়া। এই বচনগুলোর নিছক কোনো অন্তমিল দেওয়া ছড়া ছিল না। প্রাচীন কৃষিজীবী সমাজের জন্য এগুলো ছিল প্রকৃতিকে বোঝার টুল বা এক ধরনের সার্ভাইভাল গাইড। ঠিক বলেছেন। কখন বীজ বুনতে হবে, কখন বৃষ্টি হবে, এগুলো মনে রাখার জন্য ছন্দবদ্ধ বচন ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। আমার কাছে থাকা নোটে খোনার বেশ কয়েকটি বচন হুবহু উদ্ধৃত করা আছে। এগুলো শুনলে অবাক হতে হয় যে সেই যুগের মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কতটা নিখুঁত ছিল। কয়েকটা উদাহরণ যদি দেন, যারা শুনছেন তাদের জন্য ভালো হবে। হ্যাঁ, যেমন একটি বচনে বলা হচ্ছে, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। দারুণ। অথবা খাদ্যাবাস নিয়ে, ওনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। আবার কৃষিকাজ নিয়ে একদম স্পেসিফিক নির্দেশনা, কলা রুয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত।
আর আবহাওয়ার পূর্বাভাস নিয়ে তো অনেক বচন আছে। হ্যাঁ, যেমন গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খোনায় বলে। এছাড়াও তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙবেল, বা 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। এই বচনগুলোর সাথে তো আজকের যুগের মানুষও খুব পরিচিত। এই বচনগুলোর ব্যাপকতা এখানে যে এগুলো শুধু কৃষিকাজের নিয়মই শেখায়নি, বরং সমাজের নানা অসঙ্গতি এবং বাস্তব চিত্র অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছে। যেমন একটি প্রবাদে বলা হয়েছে, ভাত দেবার মুরত নাই, কিল দেবার গোসাই। হাহা, খুব পরিচিত একটা প্রবাদ। হ্যাঁ, এই একটি মাত্র লাইনের মাধ্যমেই সমাজের ফাঁপা অহংকার এবং ক্ষমতাবানদের দিকে আঙুল তোলা হয়েছে। এগুলো মানুষের জীবনের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল বলেই প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনো লিখিত রূপ ছাড়াই এগুলো মুখে মুখে টিকে রয়েছে। এই মুখে মুখে টিকে থাকার জাদুকরী ক্ষমতার কথা বলতে গিয়ে প্রবন্ধটি সাহিত্যের অত্যন্ত প্রাচীন একটি শাখা ছড়া এর আলোচনায় প্রবেশ করেছে। ছড়ার ইতিহাস অন্তত ১৫০০ বছরের পুরনো। এখানে বারবার একটি শব্দ ব্যবহার করা হয়েছে, স্বরবৃত্ত ছন্দ। যারা সাহিত্যের ছাত্র নন তাদের জন্য এই পরিভাষাটি একটু কঠিন মনে হতে পারে। এই স্বরবৃত্ত ছন্দ বিষয়টি আসলে কি? খুব সহজ করে বললে, স্বরবৃত্ত ছন্দ হলো আমাদের মুখের কথার সবচেয়ে স্বাভাবিক আর প্রাণবন্ত একটি তাল। আচ্ছা, এটি শুনতে খুব দ্রুত লয়ের মনে হয়, অনেকটা হাঁটার ছন্দের মতো, বা বাচ্চাদের দড়িলাফ খেলার সময় যে দোলটা তৈরি হয় ঠিক তার মতো। মানে একটা ন্যাচারাল রিদম থাকে। হ্যাঁ, এটি শব্দের শ্বাসাঘাত বা স্ট্রেসের ওপর জোর দেয়া হয়, যে কারণে এটি সহজেই কানের ভেতর ঢুকে যায়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন যে চর্যাগীতি, তার প্রথম পদটিও কিন্তু এই ছড়ার মূল ছন্দ অর্থাৎ স্বরবৃত্তেই লেখা। তাই একে বাংলা সাহিত্যের আদি ছড়া বললে খুব একটা ভুল হবে না? একদম না। ছড়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার পর্যবেক্ষণের কথা উৎসটিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, সুদূর কাল থেকে আজ পর্যন্ত যারা ছড়া আওড়িয়েছে আর শুনেছে তারা অর্থের বাইরের একটা রস পেয়েছে। ছন্দ আর ছবিতে মিলে একটা মোহ বা জাদু তৈরি হয়। আর এই জাদুর কারণেই অনেক নামদাজা গভীর দার্শনিক অর্থের কবিতার চেয়েও একটি সাধারণ অর্থহীন ছড়ার আয়ু অনেক বেশি হয়। ঠিক। প্রবন্ধের তথ্যানুযায়ী 1899 সালে যোগীন্দ্রনাথ সরকার লৌকিক ছড়াকে প্রথম বইয়ের পাতায় নিয়ে আসেন খুকু মনির ছড়া নামে। এরপর বিংশ শতাব্দীতে এসে এই ছড়া মূলত দুটি স্পষ্ট ধারায় বিভক্ত হয়ে যায়। একটি হলো সুকুমার রায়ের সেই বিখ্যাত হাস্যরসাত্মক বা ননসেন্স ছড়া, যেখানে যুক্তির চেয়ে অদ্ভুত এবং মজার জগৎটাই মুখ্য। আর দ্বিতীয়টি হলো সমাজমনস্ক ছড়া, যা সাধারণ লোকজ সাহিত্য থেকেই উঠে এসেছে। অন্নদাশঙ্কর রায়, ফরুক আহমেদ প্রমুখের হাতে এই ধারাটি আরও সমৃদ্ধ হয়েছে। এই সমাজমনস্ক ছড়ার আলোচনাটি করতে গিয়ে প্রবন্ধটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক ইতিহাসের দিকে মোড় নিয়েছে। হ্যাঁ, প্রবন্ধটিতে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে ছড়া একসময় প্রতিবাদের হাতিয়ারে পরিণত হয়েছিল। 1947 সালে ভারত বিভাগের পর অন্নদাশঙ্কর রায় ও সুকুমার রায় উভয়ের ধারাই প্রবাহিত ছিল, কিন্তু উৎসে বলা হয়েছে যে 1948 থেকে 71 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে শোষণ আর আধিপত্য চলছিল তার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে এই সমাজমনস্ক ছড়া একটি শক্তিশালী ভূমিকা পালন করেছিল, যা একসময় কেবলই শিশুদের খেলামেলার কাব্য বলে মনে করা হতো, তাই পরিণত হয়েছিল রাজনৈতিক অধিকার আদায়ের তীব্র ভাষায়। এখলাসউদ্দিন আহমেদ, আল মাহমুদ, রফিকুল হক প্রমুখ ছড়াকাররা তাদের লেখনীর মাধ্যমে এই প্রতিবাদকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিয়েছিলেন বলে প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। ছড়া যে শুধু শিশুদের ঘুম পাড়ানোর জন্য নয়, বরং একটি পুরো জাতির ঘুম ভাঙানোর জন্য ব্যবহৃত হতে পারে, ইতিহাসের এই বাক বদলটি সত্যি শিহরণ জাগানো। পদ্য বা কবিতায় হয়তো গভীর বক্তব্য থাকে, কিন্তু ছড়ার ওই রহস্যময়তা আর সুরের ঝংকার মানুষের মনের ভেতর অনেক দ্রুত এবং গভীরভাবে গেঁথে যায়। আজকের এই পুরো উৎসটি যদি আমরা একসাথে মেলাই, তবে বেশ কিছু বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। রাজদরবারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা মর্শিয়া সাহিত্যের শোক, বাংলার সাধারণ কৃষকের টিকে থাকার মন্ত্র খনার বচন, কিংবা রাজপথের অধিকার আদায়ের প্রতিবাদী ছড়া, এই সবকিছুই মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য এবং ধারাবাহিক বিবর্তনের গল্প। এগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। একদমই না।
আজকের এই অত্যাধুনিক তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়েও আমাদের শেকড়ের এই জ্ঞানগুলো, এই লোকায়ত সাহিত্যের আবেদন একটুও ফুরিয়ে যায়নি, বরং এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে একটি সমাজ কিভাবে ভাষা আর ছন্দের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।